নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রাণের চেয়েও প্রিয় বুলবুলের মৃত্যুর হৃদয় বেদারক কাহিনী। কাজী নজরুল ইসলাম তখন কলকাতায় থাকেন, ছোট্ট একটা তিনতলা বাড়ি। সময়টা ছিল বেলা ৩টে বা ৪টে বাজে। এমন সময় মঈনুদ্দিন গিয়ে হাজির হলেন কবির বাড়িতে, আর দেখলেন দোতলায় একটি কামরায় বসে এক মনে কবি কি যেন লিখছেন। তাকে দেখা মাত্রই কবি একটু মৃদু হেসে ইঙ্গিত করে বসতে বললেন। কিছুটা দূরে মঈনুদ্দিন চুপ করে বসে আছেন। এমন সময় বুলবুল তার ছোট্ট ছোট্ট পা ফেলে উপরতলা থেকে তার কাছে এসে দাঁড়ালো, আর কাকা কাকা বলে ঝাঁপিয়ে পড়ল বুকে। বুলবুল কাছে আসতেই মঈনুদ্দিন ওর সঙ্গে ফিসফিস করে কথা বলতে লাগলেন আর খেলতে লাগলেন। মঈনুদ্দিন খুব ধীরে সুস্থে বুলবুলের সাথে খেলছিল, যাতে কবির লেখার কোনো ব্যাঘাত না ঘটে। কিন্তু ছোট্ট অবুঝ ছেলে বুলবুল, সে কি আর এত কিছু বোঝে? খেলতে খেলতে চিৎকার করে উঠল সে। চিৎকার শুনে কবি ধমক দিলেন বুলবুলকে। পিতার বকান শুনে ঘর থেকে চলে গেল। মঈনুদ্দিন একরকম হতভম্ব হয়ে গেলেন। তিনি ভাবলেন, আমার জন্যই হয়তো বুলবুলকে বকান খেতে হলো। কিছুক্ষণ পর লেখা শেষ করে উঠলেন কবি। শান্ত মনে জিজ্ঞেস করলেন, কিরে, কেমন আছিস? মঈনুদ্দিন কিছু উত্তর না দিয়ে বললেন, আপনি রাগ করতে পারেন বুলবুলের উপর? কেন এমন রেগে গেলেন? এমন রাগ তো কখনো দেখিনি। কবি একটু মৃদু হেসে বললেন, তুই একটু বস, আমি আসছি। একটু পরে তিনি বুলবুলকে কোলে নিয়ে ফিরে এলেন, দিয়ে বললেন, ছেলে মানুষ, ওদের উপর রাগলে কি হয়? এইসব কথা কি ওদের মনে থাকে? বুলবুলকে কোলে নিয়ে মঈনুদ্দিন আবার আদর করতে লাগলেন। কিন্তু সে ছিল বড্ড অভিমানী ছেলে। এর ২-৩ দিন পর জানা গেল যে ছোট্ট বুলবুলের বসন্ত হয়েছে। বসন্তের বুটি বুটি দানা পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। বুলবুলের শারীরিক অবস্থা দেখে কবি মুচড়ে পড়লেন এবং তার সাধ্যমতো চিকিৎসার চেষ্টা করাতে লাগলেন। কিন্তু দিন দিন বুলবুল নিস্তেজ হয়ে পড়তে লাগলো। ওই সময় সে পিতাকে একটুকুও হাতছাড়া হতে দেয়নি। কবি নজরুল ইসলাম সব রকম চেষ্টা করে ও ছেলেকে সুস্থ করে তুলতে পারেননি। কারোর কাছে শুনেছিলেন যে দমদমের কাছে এক সাধু থাকেন, তিনি নাকি বসন্ত রোগীদের সুস্থ করে দিতে পারেন। তখন বিকেল ৪টে বাজে। মঈনুদ্দিনকে দেখে কবি ছুটে নেমে এলেন আর বললেন, দেখ মঈন, দমদমে নাকি এক সাধু থাকেন, তিনি সর্বরোগ ঠিক করে দিতে পারেন। একবার তাকে ডেকে আনতে পারিস? বসন্ত ছোঁয়া লাগার আশঙ্কায় বুলবুলের কাছে কাউকে যেতে দেওয়া হতো না, তাই মঈনুদ্দিন দোতলায় বসে থাকতেন। মঈনুদ্দিন বললেন, কেন যেতে পারবো না? এখন যেতে হবে না কাল সকালে যাব? কবি আকুল হয়ে বললেন, তোকে আজই যেতে হবে। ১৯৩০ সালের ৭ই মে মঈনুদ্দিন আরেকজনকে সঙ্গে নিয়ে রওনা হয়ে গেলেন সাধুর উদ্দেশ্যে। তাদের ফিরে আসতে রাত্রি হয়ে গেল। মঈনুদ্দিনের সাড়া পেয়ে কবি ছুটে বেরিয়ে এলেন, তাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন আর বললেন, ওরে মঈনুদ্দিন, সাধু কি মরদেহে প্রাণ ফিরিয়ে আনতে পারেন? এই বলে মঈনুদ্দিনকে বারবার ঝাঁকাতে লাগলেন বিদ্রোহী কবি, আর একই কথা বারবার বলতে লাগলেন। কারণ মঈনুদ্দিনের আসার ঠিক ১০ মিনিট আগে বুলবুলের মৃত্যু হয়েছিল। মঈনুদ্দিন বুঝে গেলেন যে বুলবুল আর নেই। বুলবুলের মৃত্যুর খবর জানানো হলো নলিনী সরকারকে। পুত্রহারা কবি নলিনী বাবুকে আসতে দেখে তার সামনে আছড়ে পড়ে বললেন, আমার বুলবুল উড়ে গেছে নলিনীদা। একটি খুদে জাদু করছিল বুলবুল। কবির বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে বাবার সঙ্গে বাড়ি ফিরে আসতো। অদ্ভুত ছিল তার স্মৃতিশক্তি। অসুখের সময়ও তার বাবাকে সে কখনো কাজ ছাড়া হতে দেয়নি। কবিও ছেলের মাথার কাছে বসে থাকতেন হতাশা ভরা মন নিয়ে। আশা করতেন হয়তো কোনো জাদু বলে সুস্থ হয়ে উঠবে বুলবুল। তার চোখের মধ্যেও বসন্ত হয়েছিল। বেঁচে থাকলেও হয়তো অন্ধ হয়ে যেত। কবি বলেছিলেন, তিনি যখন কারোর সঙ্গে সঙ্গীত নিয়ে আলোচনা করতেন, তখন বুলবুল শুনে শুনে সব মুখস্থ করত। বড় হয়ে হয়তো সে গায়ক হতো। বুলবুল যখন শেষ শয্যা, তখন কবি ছেলের মাথার কাছে বসে লিখছিলেন রুবাইত-ই-হাফিজ, যা জুলাই মাসে প্রকাশিত হয়েছিল। যে রাতে বুলবুল মারা গিয়েছিল, সে রাতে কবির পকেটে একটি কানাকড়িও ছিল না। তার শেষকৃত্য করার জন্য দরকার ছিল ১৫০ টাকা। সে সময় ১৫০ টাকা মানে অনেক টাকা। এত টাকা সে পাবে কোথায়? বিভিন্ন লাইব্রেরিতে লোক পাঠানো হলো। শুধুমাত্র ডিএম লাইব্রেরি দিয়েছিল ৩৫ টাকা। আরও অনেক টাকা লাগবে। ঘরে পুত্রের দেহ রেখে গেলেন এক প্রকাশকের কাছে কবি। শর্ত দিল, এই মুহূর্তে কবিতা লিখে দিতে হবে, তারপর টাকা। কবিতার মনের নীরব কান্না, মনের কষ্টের কথা লিখে দিলেন কবিতায়। ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি, করুণ চোখে চেয়ে আছে সাঁঝের ঝরা ফুলগুলি। ছোট্ট বুলবুল মোটর গাড়ি খুব পছন্দ করত। গাড়ির আওয়াজ শুনলেই ঘর থেকে সে বাইরে দৌড় দিত। পুত্র শোকে কাতর পিতা শেষবারের মতো ছেলেকে গাড়িতে চড়ালেন।
একটা গাড়িতে করে তাকে নিয়ে গেলেন গৌরস্থানে। অর্থ জোগাড় করে ছেলের শেষকৃত্য সম্পন্ন করলেন। আর বারবার তিনি বুলবুলের নাম ডাকতে ডাকতে পাগলের মতো চিৎকার করতে থাকলেন তিনি। এভাবে ধীরে ধীরে তার কষ্টের দিনগুলো তিনি পার করতে থাকলেন। বিদ্রোহী কবি বদলে গেলেন। কবি কারোর সাথে কথা বলতেন না, সারাক্ষণ বুলবুলের ঘরে এক কোণে বসে থাকতেন, যেন পুত্র শোকে হতভম্ব হয়ে গিয়েছিলেন। বুলবুলের বেদনাকে ভুলে থাকার জন্য তিনি লিখেছিলেন হাস্যরসাত্মক কবিতা ছড়া। কবি জসিমউদ্দিন বলেছিলেন, একদিন আমি ডিএম লাইব্রেরিতে গিয়ে দেখি লাইব্রেরির এক কোণায় বসে আছেন আমাদের কবি নজরুল। সেখানে বসে বুলবুলের স্মৃতির উদ্দেশ্যে এক মনে হাস্যরসাত্মক ছড়া লিখছিলেন, কিন্তু চোখ দিয়ে অঝোর ধারায় জল ঝরছিল। তিনি ছেলেকে কিছুতেই ভুলতে পারতেন না। একটি বাক্সের মধ্যে ছেলের কিছু জিনিসপত্র নিয়ে সেগুলোকে আঁকড়ে ধরে কবি মনকে সান্ত্বনা দিতেন। কথিত আছে তিনি নাকি প্ল্যানচেটেরও আশ্রয় নিয়েছিলেন, একটি বারের মতো তার ছেলেকে শুধু দেখবার জন্য। কাছের কাউকে দেখতে পেলে কবি জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলতেন, আমার বুলবুল উড়ে গেছে রে। শেষ জীবনটা নির্বাক হয়ে কেটেছে নজরুলের। কথা বলতে পারতেন না কবি, শুধু ঠোঁট নাড়তেন। অবশেষে 29শে আগস্ট 1976 সালে 77 বছর বয়সে জীবন যুদ্ধে বারবার আহত হয়ে বাংলাদেশের ঢাকায় না ফেরার দেশে গমন করলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।